স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি নুসরাত আফরিন। আর শুরুতেই জানাবো শিরোনাম। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগাররা। দল থেকে বহিষ্কারের পর জাহাঙ্গীরের মেয়র পদে থাকা নিয়ে বিতর্ক, কটূক্তির মামলা এবং চার্জশিট হলে হারাবেন পদ। খালেদা জিয়ার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে বিএনপির গণ অনশন। যশোরের শার্শা ইউপি নির্বাচনের সংঘর্ষে আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু, তৃতীয় ধাপে শান্তিতে গুরুত্ব ইসির। এবং সড়কে অবৈধ যানবাহনের কারণে বছরে ৩০০-রও বেশি দুর্ঘটনা, শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআরটিএর। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। সিরিজের দ্বিতীয় টি-20-তে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, টাইগারদের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ আজ। প্রথম ম্যাচে জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি রিয়াদের দল। ব্যর্থ ছিল টপ অর্ডার ব্যাটাররা। ডেথ ওভার বোলিংও আশানুরূপ হয়নি। তারপরও টাইগার একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে পাকিস্তান একাদশে রয়েছে একটি পরিবর্তন। হাসান আলীর জায়গায় খেলবেন শাহিন শাহ আফ্রিদি। নতুন বলে ভয়ঙ্কর এই পেসার। টাইগার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হবে আফ্রিদিকে মোকাবেলা করা। Pitching it up, Yorker Leng does well to dig it out. Fumble allows the first run for Bangladesh, much to the delight of this crowd here. এ বিষয়ে আরো জানাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার, সিরিজ বাঁচানোর যে এই চ্যালেঞ্জ ব্যাটিং বাংলাদেশ আছে, এখন আজকের যে উইকেট বোর্ড, সেখানে কত রান জমা করলে চ্যালেঞ্জিং একটা টার্গেট ছুড়ে দেওয়া যাবে? দেখুন, বলা হচ্ছিল যে এই উইকেটটা স্পোর্টিং উইকেট, যেখানে 170 থেকে 80 রান করা সম্ভব এই সিরিজ শুরু হওয়ার আগে। তবে দেখা গেছে যে দেখেন, সবশেষ ম্যাচ আমরা দেখেছি যে 127 রান করে কিন্তু বাংলাদেশ ম্যাচটা ক্লোজ করেছিল, অনেকটা জিতেই গিয়েছিল, কিন্তু সেটা শেষ দিকে জয়টা আসছেন। তাতে মনে হচ্ছে যে উইকেটে 140 থেকে 150 রান অনেক কঠিন এখন, কারণ মিরপুরে উইকেট, যেটা এর আগেও বলা হয়েছে যে মিরপুরে আপনি যতই ভালো উইকেট করেন না কেন, এখানে যে সারফেসটা আছে এটা আসলে খুব বেশি ভালো করার স্কোপ নেই। সেই তুলনায় বলা হয় যে এই উইকেটে যদি 140-50 রান করা যায়, সেটাও কিন্তু সেভ বলা হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ তো আগে ব্যাটিং নিয়েছে এই জন্য যে শুরুর দিকে যদি রানটা এক্সেলারেট করা যায়, 140-50 করা যায়, তাহলে হয়তো বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারবে। অন্যদিকে যে উইকেটে খেলা হচ্ছে 3 নম্বর উইকেটে, সেখানে এর আগেও দেখেছি আমরা, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে অনেক লো স্কোরিং ম্যাচ হচ্ছে 3 নম্বর উইকেটে। সেটা একটা বিষয় আছে যে সেই বাংলাদেশ দল চাইবে যে শুরুর দিকে মোমেন্টাম কাজে লাগিয়ে যদি গত দিনের মতো 130 রানের একটা লক্ষ্য নিয়ে এগোনে, পরে যদি শেষের দিকে এক্সিলারেট করা যায়, 150 রান তোলা যায়, তাহলে ম্যাচ কিন্তু বাংলাদেশ দল অনেকটা এগিয়ে থাকবে। তো উইকেট বিবেচনায়, কন্ডিশন বিবেচনায় অবশ্যই বাংলাদেশ দল চাইবে এরকম একটা স্কোর করতে। আরেকটি বিষয় জানাবো, প্রথম ম্যাচে আসলে গতদিন আমরা যেমনটি দেখলাম যে দর্শকদের অনেক কোলাহল ছিল এবং তারা অনেক দিন পর উৎসবমুখর পরিবেশে ম্যাচটি আসলে আনন্দঘন পরিবেশে তারা এনজয় করছে। এই মুহূর্তে আজকের ম্যাচ আসলে দর্শক কেমন দেখছেন, এবং সেই সাথে আরেকটি বিষয় জানাবেন, পাকিস্তান বোলিং লাইনে যে একটি পরিবর্তন এসেছে, সেখানে শাহিন আফ্রিদিও যোগ করা হয়েছে আজকের খেলায়, এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? আপনি যখন বলছিলেন দর্শকের কথা, তখনই কিন্তু আমি দেখলাম যে আমার পাশ দিয়ে বেশ কয়েকজন দর্শক আসলে ছুটে গেল। আসলে ম্যাচ শুরু হয়ে যাচ্ছে, এই যে দর্শক অনেকে বাইরে আছে, আর পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক আছে। আমি দেখাতে চাই যে দর্শকের কথা বলছিলেন, অনেক দর্শক এখন আসছেন, কারণ ম্যাচ শুরু হওয়ার অনেকেই লাঞ্চ বিরতি ছিল, অনেকে একটু দেরি করে এসেছেন, কারণ প্রথম ম্যাচে আমরা দেখেছি যে অনেক দর্শক ছিল, হতাশ করেছেন। তবে অনেক আগে গ্যালারিতে দর্শক ঢোকা শুরু করেছে, তবে এখন প্রেশারটা বেশি, কারণ ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। যারা বাইরে ছিলেন ছুটোছুটি করে গ্যালারিতে ঢুকছেন, অনেকের গায়ে আপনি জার্সি দেখতে পাচ্ছেন, মাথায় বাংলাদেশের ক্যাপ পরা, এবং এছাড়াও অনেকেই পতাকা নিয়ে এসেছেন। অবশ্যই বাংলাদেশ দল হেরেছে আগে, তবে এটাও ঠিক যে বাংলাদেশের মাঠে যত ম্যাচ হয় সেখানে আগ্রহ অনেক থাকে, এবং আজকে সবাই প্রত্যাশা করছেন যে বাংলাদেশ দল এই ম্যাচটা জিতবে এবং ঘুরে দাঁড়াবে, কারণ এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাচটা হেরে যাওয়া মানে সিরিজ হেরে যাওয়া। তো সেই দিক বিবেচনা করে বাংলাদেশ দল অবশ্যই চাইবে আজকে ম্যাচে জিততে, এবং সমর্থকরা যদি আজকে ম্যাচ জয় আসে, তাহলে কিন্তু পরের ম্যাচে আরও বেশি আপনি দেখবেন দর্শক হয়েছে। সবকিছু মিলে এই আপনার মাথায় রাখতেই হবে যে বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে চাইবে, এবং দর্শকরাও চাইবে যে ভালো একটা ভাবেই এখান থেকে বের হয়ে যেতে। আর একটা বিষয় আপনি জানতে চেয়েছেন যে পাকিস্তানের বোলিং লাইন আপটা,
পাকিস্তানের দলের কিন্তু সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে বোলিং লাইন আপ, এটা সবসময় চলে এসেছে। এবং আপনি দেখেন হাসান আলীকে রেস্ট দেওয়া হয়েছে, তারা কিন্তু খুবই প্রফেশনাল। যারা দেখে যে টানা ম্যাচ থাকলে রেস্ট দেওয়া, তারা আজকে রেস্ট দেওয়া মানে হচ্ছে পরে ম্যাচটা একটু ভালোভাবে খেলতে পারে। এবং সেখানে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আজকে জিততে না পারে পাকিস্তান, পরে ম্যাচ জিততেই হবে, সেই জন্য একজন ভালো বোলারকে তারা রেস্ট দিয়েছে। এবং শাহিন শাহ আফ্রিদিকে নেওয়া হয়েছে, তিনি কিন্তু একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, তার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। আপনাদের যখন শাহিদ আফ্রিদির নাম ঘোষণা করা হয়েছে বা বলা হয়েছে, তখন দর্শকরাও অনেক চেয়ার করেছে, কারণ শাহিন শাহ আফ্রিদি রিসেন্ট সময়ে অনেক ভালো করছেন এবং ক্রিকেটের জন্য একটা ভালো একটা প্রসপেক্ট হয়ে দাঁড়িয়েছে। সব কিছু মিলে ভালো একটা লড়াই হবে, সেই প্রত্যাশা সবাই করছে এবং সেই লড়াই জয় হবে বাংলাদেশের, সেটা বাংলাদেশ সমর্থকদের প্রত্যাশা। বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। মাজহারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন মিরপুর জাতীয় স্টেডিয়াম থেকে। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের গাজীপুরের মেয়র পদে থাকা না থাকা নিয়ে চলছে নানা গুঞ্জন। ওবায়দুল কাদের মনে করেন, বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। অবশ্য স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, আইন অনুযায়ী মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে না। তবে জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির মামলা হলে এবং পুলিশ চার্জশিট দিলেই মেয়র পদ হারাবেন জাহাঙ্গীর আলম। গত সেপ্টেম্বরে দেয়া এক বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ ওঠে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির, যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশটাকে তিনি উন্নত সমৃদ্ধ ৩ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ। জাহাঙ্গীরের লিখিত বক্তব্যে সন্তুষ্ট না হয় শুক্রবার তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়েছে। বঙ্গবন্ধু আমাদের ইতিহাস, একে কটাক্ষ করে বক্তব্য, কাজে এটা প্রশাসনিকভাবেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেক্ষিতে, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হবে অফিসিয়াল। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, দলীয় প্রতীকে নির্বাচিত হওয়ায় নিজ দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম মেয়র পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। কিন্তু মেয়র পদে বহাল থাকতে স্থানীয় সরকার আইন 2009-এ সুস্পষ্ট কিছু বলা হয়নি। দল যদি তাকে বহিষ্কার করে কোনো কারণে, তার সদস্য পদ বাতিল করে কোনো কারণে, তাহলে তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন সে পদ হারাবেন। আইনে তো এটা, লোকাল গভর্নমেন্ট আইনে এটা সন্নিবেশিত করা হয়নি, মার্কা দেওয়ার সময় এটা করা উচিত ছিল। সেই টেকনিক্যাল কারণ দেখিয়ে হয়তো এখন জাহাঙ্গীর সাহেব বলবেন যে আমি মেয়র থাকতে পারি, এটা একটা টেকনিক্যালিটিস, কিন্তু তার নৈতিক দায়িত্ব হচ্ছে ইমিডিয়েটলি পদত্যাগ করা। সরকারের সাবেক এ সচিব বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু এবং স্বাধীনতা নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ, তাই এ নিয়ে মামলা হলে আর পুলিশ চার্জশিট দিলেই মেয়র পদ হারাবেন জাহাঙ্গীর আলম। ধরেন বিএনপি, জামাত বা অন্য কোনো দলের কেউ যদি এরকম মন্তব্য করতো, তার ঠিকানা হয়তো কিন্তু জেলখানা, কিন্তু নিশ্চয়ই তার পিছনে পার্টির অন্যান্য গডফাদাররা আছেন, যার কারণে তার ঠিকানা এখনও জেলখানা হয়নি এবং সেই মামলা হয়নি। তো সেরকম একটা মামলা হলে তো চার্জশিট যদি তারা আদালতে দিয়ে দেন, সেই ক্ষেত্রে মন্ত্রণালয় তাকে সরিয়ে দিতে পারবে। রাষ্ট্র কেন বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছে, প্রায় মাসখানেক অপেক্ষা করলো বা করছে, সেটা আমার কাছে খুবই অবাক করা বিষয়। অবশ্য বিদ্যমান আইনে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই পুলিশের চার্জশিটের উপর ভিত্তি করেই কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে সমর্থন করছেন না সরকারের এই সাবেক জ্যেষ্ঠ সচিব। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও সদ্য বহিষ্কৃত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের একাংশ। সিটি কর্পোরেশনের চান্দানা চৌরাস্তায় এবং জয়দেবপুর এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী সড়কে মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হাদি শামীমের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্চিত মল্লিক বাবু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাওয়ালেও আনন্দ মিছিল বের করা হয়। এছাড়া টঙ্গী সহ বিভিন্ন এলাকায় আতশবাজি ফোটানো ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে চলছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। সকাল 10:30 থেকে শুরু হয় এই সভা। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠক থেকে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। এর আগে শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সভার তথ্য জানানো হয়। চতুর্থ ধাপের 8 বিভাগের 840টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা চলবে আরও কয়েকদিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত উন্নয়নের পরও কিছু মানুষ দেশে ও বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছেন। তাদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন হওয়ার পাশাপাশি অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে এ আহ্বান জানান দলের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বিকেলে গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি। জনগণের সেবায় পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে দেশ। আমরা ক্ষমতা আসার পর 96 সাল থেকেই জনগণের কল্যাণে আমরা কাজ করেছি। বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, রাস্তাঘাট পুল ব্রিজ আমরা করেছি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে যত রকমের কাজ আমরা করেছি, বিনা পয়সায় বই দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। তাদের বিষয়ে সতর্ক হওয়ার পাশাপাশি অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। এখনো বিদেশে বসে আমাদের কিছু লোক আছে, যত ভালো কাজই আমরা করি না কেন তার মধ্যে অপপ্রচার করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকেই আমি মনে করি যে এদের অপকর্মের কথাগুলি মানুষকে আবার স্মরণ করে দেওয়া উচিত। তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণীর একটি অংশের ষড়যন্ত্রের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী, যাতে আমাদের যারা যে বুদ্ধি বিচিয়ে জীবিকা নির্বাহ করে তাহারা তাদের বুদ্ধির গোড়ায় যেন কিছুটা অন্তত হলেও জ্ঞান ঢোকে এবং বাস্তব অবস্থাটা যেন তারা জানতে পারে। কিছু কিছু দেখলাম এখন তাদের মিটিং বসছে, এখন কীভাবে আওয়ামী লীগের ক্ষমতা রাখা যাবে না। তা আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। কর্মের কথা জনগণকে স্মরণ করিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গুরুতর অসুস্থ বিএনপি প্রধানের অবস্থা শনিবারও অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মতে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খুবই গুরুতর। তিনি বহু রোগে আক্রান্ত। লিভার ও কিডনির অবস্থা বেশি খারাপ, হার্টের সমস্যা তো আছেই। গত শনিবার তার রক্তবমি হওয়ার পর ক্রনিক লিভার রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তার লিভার থেকে তরল নিয়ে পরীক্ষা করা হয়েছে, তাতে দেখা গেছে তার লিভার প্রায় অকার্যকর। খালেদা জিয়াকে এখন অনেক বেশি অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। তার শরীরে প্রধান ইলেকট্রোলাইট সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন উপাদানের পরিমাণ কমে গেছে। এটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠিয়ে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পল্টনে সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে বেলা ৪টা পর্যন্ত। কর্মসূচি শুরুর আগেই সকাল থেকে নয়াপল্টনে ভিড় করেন দলের নেতাকর্মীরা। ফুটপাত ও সড়কের পাশে ত্রিপল বিছিয়ে বসে পড়েন তারা। কর্মসূচিতে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ পর্যায়ের নেতারা। বিএনপির এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের কর্মসূচি দিতে বাধা দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা বারবার অনুরোধ করেছি, দেশের মানুষ অনুরোধ করেছে, আজকে তাকে এই বিদেশে গিয়ে চিকিৎসা করার সুযোগ দেওয়ার জন্য এবং তার মুক্তির জন্য আমরা আজকে এই গণ অনশন কর্মসূচির আয়োজন করেছি সারা দেশব্যাপী। আসুন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় গণ অনশন করছেন বিএনপির নেতাকর্মীরা। সকাল ৯টায় ফেনী জেলা প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে অনশন শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিতের দাবি জানান। একই দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অনশনে মহানগর ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। দ্রুত খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নাটোরেও হয়েছে গণ অনশন। শহরের আলাইপুর এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয়ে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার
ব্যবস্থা করতে হবে। এছাড়া লক্ষ্মীপুর, ফরিদপুর, রাজবাড়ী, দিনাজপুর, টাঙ্গাইল, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় গণ অনশন করেছেন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবিতে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন পালন করছে বিএনপি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, গণ অনশনের বিষয়ে এখন কি চলছে সেখানে জানাবেন, আর কেন্দ্রীয় নেতাদের মধ্যে সেখানে কারা কারা উপস্থিত আছেন? বলা চলে আছেন মহাসচিব কমিটির সদস্য যারা আছেন তারা সবাই আছেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং 20 দলীয় জোটের নেতা যারা আছেন তারাও এখানে এসেছেন। যদিও বিএনপির ব্যানারে আজকের কর্মসূচি, এখানে 20 দলীয় জোটের নেতারা বক্তব্য রেখেছেন, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রেখেছেন। তারা সবাই একটি দাবি জানিয়েছেন, যেহেতু খালেদা জিয়া এখন বিএনপি মহাসচিবের ভাষ্য অনুযায়ী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, অতএব তার সুচিকিৎসা, বিদেশি চিকিৎসা জানিয়েছেন। এখনো সেই দাবিতেই মূলত নেতারা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠন। বিএনপি আসলে এখানে যারা বক্তব্য দিচ্ছেন নিজেদের যে ব্যর্থতা সেই দায়ও স্বীকার করছেন, কারণ দীর্ঘদিন খালেদা জিয়া কারাগারে ছিলেন, এখনো বন্দী আছেন, কিন্তু বিশেষ ক্ষমতা বলে তিনি এখন কারাগারের বাইরে আছেন। কিন্তু তাকে মুক্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি থাকার কথা ছিল সেটি তা করতে তারা ব্যর্থ হয়েছেন, এটি তারা স্বীকার করছেন। এবং এই যে আজকের কর্মসূচি, এই অনশন বা ঘরোয়া কর্মসূচি না করে এখানে অনেক নেতাই দাবি জানিয়েছেন রাজপথের কর্মসূচি, অর্থাৎ খালেদা জিয়াকে মুক্ত করতে, তার সুচিকিৎসা নিশ্চিত করতে রাজপথের কর্মসূচি চাচ্ছেন। তবে এ নিয়ে আসলে পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখছি যে ইউনিটের যারা মুক্তির জন্য বিএনপির যে ধরনের কর্মসূচি থাকার কথা ছিল সেই কর্মসূচি দেওয়া হয়নি। আবার এর পাল্টা নেতারা আসলে জবাব দিচ্ছেন যে যখন কোনো কর্মসূচি এসেছে অনেকেই ঘর থেকে বের হননি বা কর্মসূচিতে অংশ নেননি, এমন পর্যায়ে তারা তাদের যে রাজপথে কর্মসূচি সেটি তারা দেননি। এখন আজকের এই কর্মসূচিতে বিএনপি মহাসচিব সমাপনী বক্তব্য দেবেন, বিকেল 4টায় এই বক্তব্য দেবেন এবং বিকেল 4টা পর্যন্ত যে কর্মসূচি, এই কর্মসূচি শেষে বিএনপির পক্ষ থেকে কোনো নতুন কর্মসূচি আসে কিনা সেটিও আমরা আসলে বলতে পারবো। কারণ আজকের এই কর্মসূচিতে যে উপস্থিতি দেখছেন এটি আসলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ছাড়িয়ে এটি একদিকে নাইটেঙ্গেল মোড়, আরেকদিকে ফকিরাপুর মোড় পর্যন্ত ছড়িয়ে গেছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি বা নজরদারি সেটি চোখে পড়ার মতো, কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কোনো মিছিল বা কোনো নেতাকর্মীদের আসতে পথে বাধা দেয়া এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আজকে নেতাকর্মীদের যে এই বক্তব্য বা নেতাকর্মীদের যে উপস্থিতি, এখানে মূলত তারা একটি দাবি জানাচ্ছেন, খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাকে যাতে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হয়। এখানে তার ব্যক্তিগত কয়েকজন চিকিৎসক বক্তব্য রেখেছেন যে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি আসলে খুবই আশঙ্কাজনক, তাকে আরো অনেক আগেই তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো প্রয়োজন ছিল। এটি তার চিকিৎসকদের বক্তব্য এবং চিকিৎসকরা এই বিষয়টি জানিয়েছেন। এর আগে তারা সংবাদ সম্মেলনে বা গণমাধ্যমে তারা জানিয়েছিলেন, সরকারের কাছে দাবি জানিয়েছিলেন যে খালেদা জিয়ার যেসব সমস্যা রয়েছে সেগুলি আসলে, যেহেতু তিনি দীর্ঘদিন বিদেশে চিকিৎসা করে আসছেন, তার বাংলাদেশে পর্যাপ্ত চিকিৎসা নেই। এবং আজকের সমাবেশে তার ব্যক্তিগত চিকিৎসকরা সেই দাবি আবারও পুনরায় জানিয়েছেন, অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি তারা আবারও আহ্বান জানিয়েছেন। জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। যশোরের শার্শা ইউপি নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত এক আওয়ামী লীগ কর্মী মোস্তাক ধাবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। পুলিশ জানায়, গত মঙ্গলবার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইলিয়াস কবির বকুল এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় আওয়ামী লীগ কর্মী মোস্তাক ধাবক সহ 4 জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তির পর মোস্তাকের অবস্থা অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যশোরের শার্শার পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বেনাপোল থেকে আমাদের সহকর্মী এম এ রহিম। রহিম, বেনাপোলে আসলে কি অবস্থা চলছে? যশোরে এই যে সংঘর্ষের ঘটনা ঘটলো এবং মোস্তাক ধাবক উনি মারা গেলেন চিকিৎসাধীন অবস্থায়, পুলিশ আপনাদেরকে কি বলছেন যে সংঘর্ষটা আসলে কিভাবে ঘটেছিল?
আর এখনকার যে পরিস্থিতি সেটিও আমাদেরকে জানাবেন। আমি প্রথমেই বলে রাখি, সর্বশেষ যেটা আপনি জানতে চেয়েছেন, এখনকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। 28শে নভেম্বর যে তৃতীয় ধাপের নির্বাচন, এই নির্বাচনে সাতটা উপজেলা 10টি ইউনিয়নের প্রায় 47 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আমলীগ দলীয় অর্থাৎ আমলীগের দুটি পক্ষই বিভিন্ন জায়গায় নির্বাচন করছে, নৌকা অপরদিকে আনারস প্রতীকী বিভিন্ন জায়গায় নির্বাচন করছে। এর মধ্যে সারসা, নিজামপুর ও বাহাদুরপুর ইউনিয়নটা একটি শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে তারা তাদের স্ব পক্ষে প্রার্থীরাই নির্বাচন করছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, আমি এখন অবস্থান করছি সারসা সদরের পাশে, যেটা এখানে একটু আগেই এখানে সারসা সদরের নৌকার প্রার্থী আমাদের চেয়ারম্যান তুতা সাহেবের একটি জনসভা হয়েছে। অপরদিকে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন সময় মিছিল জনসভায় ব্যস্ত সময় পার করছেন। বাগাতপুরে গত 4 দিন আগে ইজারা গরুহাটের ইজারাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ করে আসলে এই সময় নৌকা প্রার্থী বকুল ও আনারসের আব্দুল খালেকের দুই সমর্থকদের মধ্যেই এই সমস্যাটা প্রকট হয়। গত মঙ্গলবার যখন সন্ধ্যেবেলা তারা বাড়ি ফিরছিল, অর্থাৎ খতিব ধাবক, সাইফুল ও মোস্তাক সহ তারা কয়েকজন, এই সময় ইলিয়াস কবির বকুলের সমর্থকরা তাদের উপর আতর্কিত হামলা চালায়। এই হামলায় তারা আহত হয়। এই সময় তাদেরকে প্রথম যশোরে, পরবর্তীতে ঢাকায় নেওয়ার পরেই গতকাল রাতেই মারা যায় মোস্তাক। এই বিষয়ে এই খবরটি স্থানীয়ভাবে সবাই পড়লে বাগেরহাটে সকাল থেকে আমরা দেখেছি বাগেরহাট বাজার তারা বিভিন্ন অর্থাৎ বিরোধী দলে অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীর লোকজন বাগেরহাট বাজার তারা নিয়ন্ত্রণে নিয়ে তারা টায়ার জ্বালায় গাড়ি ঘোড়া বন্ধ করে তারা ঝাঁটা মিছিল করে, বিভিন্নভাবে তারা বিক্ষোভে ফেটে পড়ে। এবং আমাদের সাতক্ষীরা থানার ওসি ও এসপি সহ বিভিন্ন প্রশাসন, র্যাব, ডিবি তারা যে অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিস্থিতি অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমি কথা বলেছি এই ঘটনার সাথে শফিক মাহমুদ সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেছে, যে মামলাতে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। তবে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান সাধারণ ভোটাররা। এদিকে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপের ইউপি ভোট ঘিরে নির্বাচনী এলাকা জুড়ে চলছে জমজমাট প্রচার। কেউ ভোট চাইছেন গানে গানে, কেউ বা ভোটারদের ঘরে ঘরে গিয়ে নিজেদের প্রতীকে সমর্থন আদায়ে ব্যস্ত। গোপালগঞ্জের মকসুদপুরের 16টি ইউনিয়নে নির্বাচনের মাঠে সক্রিয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। জয়ের ব্যাপারে প্রত্যেকেই আশাবাদী হলেও যোগ্য ব্যক্তিদেরই সুযোগ দিতে চান ভোটাররা। আমাদের দুঃখী সুখীর পাশে যারা থাকবে এরকম একজন লোককে আমরা নির্বাচিত করব। শিক্ষা অনুরাগী এবং সমাজসেবা, গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারবে এমন একজন চেয়ারম্যানকে আমরা চাই। যশোরের সারসার গোগা ও পুটখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা, দিনরাত চলছে মিছিল। ভোটারদের কাছে টানতে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়ন ও সেবার নানা প্রতিশ্রুতি। লোক এখন আমার পেছনে যেভাবে সাড়া দিয়েছে, আমি সামনে 28 তারিখে যে ভোট হবে আমি বিজয় হব। পরিবেশ এখানে খুব একটা ভালো না, কারণ আমাদের ভোটারদের, আমাদের কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তবে এলাকার উন্নয়নের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান স্থানীয়রা। 28 তারিখে নির্বাচন, এখানে সৎ এবং যোগ্য একজন প্রার্থী চাই। হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার 21টি ইউনিয়নের তৃতীয় ধাপে ইউপি নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের জনসংযোগ। সুষ্ঠু ভোট নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা থাকলেও আশ্বস্ত করছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে আমাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 21টি ইউনিয়ন পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে 28 নভেম্বর অনুষ্ঠিত হবে 1007টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর মধ্যে বিভিন্ন এলাকায় সহিংসতার খবরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার দাবি ভোটারদের। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদের অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। মধ্য ডিসেম্বরের আগে দেশের শীতের তীব্রতা বাড়ছে না, আরো 3 সপ্তাহ পর শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। দিনাজপুর ও ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। সহজে প্রথম ডোজ পেয়ে সন্তোষ।
2041 সালের মধ্যে রাজধানী ঢাকাকে আন্তর্জাতিক মানের করে তৈরি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ড্যাব চূড়ান্তকরণ নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে একথা জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী এবং ড্যাব কমিটির আহ্বায়ক ফাজুল ইসলাম বলেন, এবারের ড্যাবে নাগরিকদের সব মৌলিক চাহিদা পূরণের দিকে লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি পরিবেশ নষ্ট করে এমন শিল্প কারখানাগুলো সরিয়ে ফেলার পরিকল্পনা আছে। পরে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রাজুককে ড্যাব দ্রুত চূড়ান্ত করে তা বাস্তবায়নের তাগিদ দেন। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের মতো রাজুককে ডিজিটালাইজড করে ভোগান্তি কমানোর পরামর্শ দেন তিনি। আমাদের শুধু এই প্ল্যান করতে 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 অনেক ক্ষতি হচ্ছে। আমার কাছে অনেক বিদেশি বিনিয়োগকারীরা আসতেছেন, তারা দেখতেছে যে তারা বিনিয়োগ করতে চায়, কিন্তু এই আমাদের এই প্ল্যানটা ড্যাবটা ফাইনাল না হওয়ার কারণে কিন্তু ওখানে অনেক রকমের বাধা তারা সম্মুখীন হচ্ছে, বাধার গ্রস্ত হচ্ছেন। এমনভাবে কাজ করতে হবে যাতে নাকি আমাদের যে কম্প্রিহেন্সিভ এফোর্টটা আমরা দিতে পারি। এখন আমাদের শিল্প কারখানা করতে হবে। শিল্প কারখানা তখনই সাস্টেনেবল হবে যদি কমপ্লায়েন্সগুলো আমরা ঠিকভাবে মেনটেন করতে পারি। এখন বিকজ দ্য মার্কেট নট উইদিন ইউর সেলফ। সড়কে শত শত অবৈধ যানবাহন চলল, এর সঠিক কোনো পরিসংখ্যান নেই বিআরটি এর কাছে। চালকেরা বলছেন স্থানীয় প্রভাবশালী মহলকে ম্যানেজ করেই চলছে এসব পরিবহন। বুয়েটের পরিসংখ্যান বলছে অবৈধ যানবাহনের কারণে বছরে অন্তত 3 শতাধিক দুর্ঘটনা ঘটছে। যদিও শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। রাজধানীর বিভিন্ন এলাকা ও অভ্যন্তরীণ রুটে কিছুতেই থামছে না ফিটনেসবিহীন গাড়ির দাপট। প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ হিউম্যান হলার, লেগুনা সহ বিভিন্ন পরিবহন। সিএনজি চালিত হলেও যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় করছে এসব ছোট পরিবহন। চালকরা বলছেন স্থানীয় প্রভাবশালীদের মোটা অঙ্কের চাঁদা দিয়ে চলছে এসব পরিবহন। এই রুটে আমাদের চলতে হলে তো এটা যেতে হবে, এখন আমাদের কিছু করার নাই। এখন তো অন্য কোনো পরিবহন এখানে নাই যে আমরা অন্য কোনো পরিবহন আমরা যাতায়াত করব। খুবই হুমকি স্বরূপ, যে কোনো সময় সিলিন্ডার বাস্ট হতে পারে। সিলিন্ডারের পরিবহন কখনো এটা মানুষের জন্য কল্যাণকর না, নিরাপদ না। একটা আরেকটার বাস দেওয়ার লাগে, সিরিয়াল লাগে, কেউ কার আগে যাতে সিরিয়াল এটা নিয়ে অনেক কিছু হয় আর কি। চাঁদা মনে করেন 500-600 টাকা যায় সারাদিন চালাইলে। কিছু কাগজপত্র ফেল আছে, আবার কিছু আছে কমপ্লিট এরকম। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে এসব অবৈধ পরিবহনে বছরে প্রাণ ঝরছে কয়েকশো। তদারকিতে বিআরটিএর গাফিলতিকেই দায়ী করছেন তারা। এই যে ছোট ছোট হিউম্যান হলারগুলি চলছে, যাদের ফিটনেস নেই, নিবন্ধন নেই এবং যারা চালক রয়েছেন তাদের কোনো প্রশিক্ষণ নেই, তাদের বৈধ কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, ফলে তারা যেমন ঝুঁকিতে এই যে আমাদের যাত্রীদেরকে ফেলছে, পাশাপাশি আমি যেটা মনে করি যে আমাদের অর্থনীতিতেও কিন্তু একটা ঝুঁকির মতনই। সিটের নিচে দেখবেন বড় বড় সিএনজি সিলিন্ডার নিয়ে কিন্তু তারা চালাচ্ছেন। তার মানে সেবা দান করার যে একটা মন মানসিকতা, যে মাইন্ড সেট আপ থাকার কথা, সেটা কিন্তু তাদের মধ্যে নেই। সংকট ও অব্যবস্থাপনার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএর কর্মকর্তারা। যেহেতু অনেক গাড়িগুলো কাগজপত্র নাই বা তাদের যে ড্রাইভার চালাচ্ছে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই বলে হয়তো আমাদের অনুমোদনও নাই বা হয়তো ফিটনেস সার্টিফিকেটও সেগুলো নাই, তো এগুলো অবশ্যই আমরা এগুলো খতিয়ে দেখবো, এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সড়কে অবৈধ যানবাহন বন্ধের পাশাপাশি বিকল্প গণপরিবহন বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের 75% কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া যাবে বলে মনে করে কর্তৃপক্ষ। প্রতি বছর এই টানেল দিয়ে 63 লাখ গাড়ি চলাচল করবে বলা হলেও তা প্রায় 1.5 কোটিতে উন্নীত হবে। বিশাল এই চাপ সামলানোর প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু হয়েছে। দেশের একমাত্র এই টানেলের মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল 9,880 কোটি টাকা। পরবর্তীতে ব্যয় বাড়িয়ে নির্ধারণ করা হয় 10,374 কোটি টাকা। 2016 সালের 14 অক্টোবর এই টানেল নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। নভেম্বরে হিমালয়ের পাদদেশে এখনো উপমহাদেশীয় উচ্চচাপ কুয়াশা বলয় সৃষ্টি হয়নি, তাই মার্চ ডিসেম্বরের আগে শীতের তীব্রতা দেখা যাবে না। আবহাওয়া অফিস বলছে 3 সপ্তাহ পর নেপাল ও ভারত হয়ে কুয়াশা বলয় বাংলাদেশে আসতে পারে।
তখন শুরু হবে শৈত্যপ্রবাহ। ডিসেম্বরে হিমালয় কন্যা নেপালের তরাই উপত্যকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘন কুয়াশা সৃষ্টি হয়, যা উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের সাথে প্রবেশ করে বাংলাদেশে। এতে তাপমাত্রা কমতে থাকে, বাড়ে শীতের তীব্রতা। এ সময় নেপাল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরে দেখা দেয় ঘন কুয়াশা, যা স্থায়ী হয় কয়েকদিন। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় একে বলে উপমহাদেশীয় উচ্চচাপ কুয়াশা বলয়। তবে নভেম্বরে হিমালয় পাদদেশে এখনও এমন কোনো কুয়াশা বলয় সৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন তামিলনাড়ুতে অবস্থান করছে। তাই আগামী কয়েকদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে। এতে তৈরি হবে শীতের আমেজ। সমগ্র ভারতীয় অঞ্চলে সেরকম কুয়াশা বলয় এখনও সৃষ্টি হয় নাই এবং আগামী 2-1 দিনে এই কুয়াশা বলয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে যেই লঘুচাপটি তামিলনাড়ু এলাকায় আছে এবং তার প্রভাবে আরব সাগর থেকে যে জলীয় বাষ্পের যোগান পাচ্ছে, তাতে ভারতের বিহার, তারপরে উত্তরপ্রদেশ, এই সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং এই মেঘ আগামী 2-1 দিন নাগাদ হয়তো সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এই সকল অঞ্চলের দিকে এগিয়ে আসতে পারে এবং যার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল এলাকায় হয়তো কিছুটা মেঘ দেখা দিতে পারে। তেঁতুলিয়ায় টানা কয়েকদিন 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা অবস্থান করছে। তবে এ মাসে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। আকাশে যখন মেঘ থাকবে তখন যেহেতু সূর্যকিরণটা একটু কম হবে, তখন যেহেতু রাতের তাপমাত্রা খুব বেশিটা নামবেও না, আবার সেই কারণে শীতের অনুভূতিটা একটু বেশি, আমেজটা একটু বেশি মনে হবে। কিন্তু প্রকৃতপক্ষে শীতকাল আসতে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। নভেম্বরে বৃষ্টি বা শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে আর কোনো বেসরকারি কলেজে অনার্স কোর্স চালুর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। আমাদের বেসরকারি কলেজগুলোতে অনার্স মাস্টার্সে আমরা এমপিওর ব্যাপারে এটা নিয়েও কথাবার্তা হচ্ছে। এর মধ্যে আমরা আরও কিছু করেছি, তাদের এমপিভুক্ত করেছি। বাকি যারা আছেন সেটিও হয়তো সিদ্ধান্ত হবে, কিন্তু নতুন করে আর নেয়ার ব্যাপারে একেবারেই নিষেধ আছে। দিনাজপুর ও ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল থেকে পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রথম দিনে দিনাজপুর শহরের 15টি শিক্ষা প্রতিষ্ঠানের 2200 পরীক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। এদিকে ঝিনাইদহ সদর পৌরসভার সম্মেলন কক্ষে ফাইজারের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুজিবুর রহমান। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের করোনা সংক্রমণ থেকে দূরে রাখতে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এই কর্মসূচি চলবে 25 নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে সদর উপজেলার 8টি কলেজের 2528 পরীক্ষার্থীকে টিকা দেওয়া হয়। রাজধানী আদাবরে খালার পরিবারে অবহেলিত থাকায় সেখান থেকে বেরিয়ে কাউকে কিছু না জানিয়ে 3 বোন যশোরে হামিদপুরে গিয়েছিলেন বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার। সকালে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ওই 3 বোনকে আদালতে তোলার আগ পর্যন্ত তারা পুলিশের জিম্মায় থাকবেন জানিয়ে তিনি বলেন, 2003 সালে তাদের বাবা মায়ের বিচ্ছেদ হয়। 2013 সালে তাদের মা ক্যান্সারে মারা যান আর বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। এরপর থেকে খালার বাসায় থাকতেন 3 বোন। তবে খালার বাসায় তারা নির্যাতনের শিকার হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশের উপকমিশনার বলেন, প্রাথমিকভাবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে ওই 3 বোনের বরাত দিয়ে তিনি জানান, তাদের বাবার সঙ্গে যোগাযোগ রাখতে বাধা দিতেন খালা। একজনের বয়স বলছে 18, অন্যদের বয়স আসলে তুলনামূলক একটু কম, কেউ 17, কেউ 15। আইনের সংজ্ঞায় তারা অনেকেই শিশু। তো যেটাই হোক, যে এই 3 জনকে আমরা তাদের পরিবারের সঙ্গে আমরা শনাক্ত করতে সক্ষম হই। সেটি আসলে যশোরে হামিদপুর। নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার শহরের পাইকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিল পাইকপাড়া এলাকার সর্দার গলি নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানিয়েছে, আনিল নিয়মিত এলাকার অলিগলি ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার ফেসবুক আইডিতে আপলোড করত। শুক্রবার বিকেলে আনিল 2 বন্ধুকে সাথে নিয়ে নির্মাণাধীন একটি 3তলা ভবনের ছাদে উঠে টিকটকের জন্য ভিডিও বানায়। এক পর্যায়ে অসতর্কতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই তার মৃত্যু হয়।
দীর্ঘদিনেও ফেনীর লালপুল এলাকায় ফ্লাইওভার নির্মাণ না হওয়ায় যানজট আর ভোগান্তিতে ফেনীর ৫ লাখ মানুষ। এতে গন্তব্যে পৌঁছাতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি কখনো কখনো ঘটছে দুর্ঘটনাও। দ্রুত ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় সোনাগাজী উপজেলা সহ সদরের 4টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। সব জাম হয়ে যায়, তখন ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা 5 ঘন্টা চলে যায়। সড়ক বিভাগ জানিয়েছে ফ্লাইওভারটি নতুন করে 4 লাইন প্রকল্পের আওতায় সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে একটি প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সমীক্ষাটা শুরু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা দাপ্তরিকভাবে আমরা পত্রাদি প্রেরণ করে ওটা অনুমোদনের জন্য আমরা এটা কাজ করে যাচ্ছি। অনুমোদনটা হয়ে গেলে আমরা ফিজিবিলিটি স্টাডিটা শুরু করতে পারবো এবং ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা হাতে পাওয়ার পরেই আমরা পরবর্তীতে ডিজাইন এবং প্রকল্প প্রণয়নের কাজটি আশা করি খুব দ্রুততার সাথে শুরু করা যাবে। 2019 সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দিলেও এখনো বাস্তবায়ন না হওয়ায় হতাশ এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৌলভীবাজারে কমলগঞ্জে অনুষ্ঠিত হল মণিপুরী সম্প্রদায়ের মহা রাসলীলা। রাসকে ঘিরে আয়োজন ছিল উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের। নাচ গান, পূজা অর্চনার মধ্য দিয়ে ভক্ত অনুরাগীরা স্মরণ করেছেন রাধাকৃষ্ণকে। প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে কমলগঞ্জে আয়োজন করা হয় মহা রাসলীলা। আদমপুর ও মাধবপুরের 18টি মণিপুরী গ্রামের বাসিন্দারা রাস উৎসবে মেতে ওঠেন। দিনব্যাপী নানা আয়োজনের পর শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় মূল পর্ব। এতে মণিপুরী মেয়েরা ঐতিহ্যগত পোশাক ও অলংকারে সেজে একে একে তাদের শিল্পকর্ম পরিবেশন করেন। আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হয়, যারা অনেক দূরে থাকে কিংবা অনেকের সাথে অনেক দিন ধরে দেখা হয় না, তাদের সাথে আমরা দেখা করি এবং খুব আনন্দ ভোগ করি। গত বছরের চাইতে এবছর খুব ভালোভাবে অনুষ্ঠান হওয়ার জন্য আমরা সবাই খুশি হয়েছি। সবার সাথে একাত্ম হয়ে আসলে এই দিনটি উদযাপন করি। সারা বছর ব্যাপী আমরা অপেক্ষায় থাকি কবে এই দিনটি আসবে। উৎসবে সামিল হতে বিভিন্ন জায়গা থেকে কমলগঞ্জে আসেন লক্ষাধিক দর্শনার্থী। কেবল নিজস্ব আচার নয়, সাংস্কৃতিক মেলবন্ধন আর অসাম্প্রদায়িকতার পরিচয় মেলে মণিপুরীদের এই উৎসবে। রাধা কৃষ্ণের সেই মাহাত্ম্য বর্ণিত হয় সকাল থেকে রাত, মানে পুরো রাত জুড়ে এবং পরদিন ভোর পর্যন্ত, যেখানে জীবাত্মা পরমাত্মার সাথে একটি আমাদের যুক্ততার কথা বলা হয়, দর্শনের কথা বলা হয়। সকলের সহযোগিতা ছিল, প্রশাসনের সহযোগিতা ছিল, যার কারণে আজকে এই সম্প্রীতির মিলন মেলা সকল বাধা বিপত্তি অতিক্রম করে প্রতিবারের মতো একটা সম্প্রীতির বন্ধন নিয়েই আজকে সমাপ্ত হলো। রাসলীলা ঘিরে বাড়তি আকর্ষণ ছিল গ্রামীণ লোকজনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা শতাধিক। ঐতিহ্যবাহী তিরুপতি মন্দিরে আটকা পড়েছেন অনেক তীর্থযাত্রী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে স্বর্ণমুখী এবং সেইরু নদীর পানি। রাজ্যের 4টি শহর 20 সেন্টিমিটার পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি রায়ালসীমা অঞ্চলের। 25 নভেম্বর পর্যন্ত কাদাপা বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 3টি বাস পানিতে তলিয়ে গেছে। নিখোঁজ হন 12 জন। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও দমকল বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত আছে। এছাড়া উদ্ধার কাজে যোগ দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং বেশ কিছু বাড়িঘর। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিতর্কিত 3টি কৃষি বিল বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও এখনই রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ভারতীয় কৃষাণ ইউনিয়ন। পার্লামেন্টে কৃষি আইন বাতিলের পদক্ষেপ চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কৃষক নেতা রাকেশ টিকাইত। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আইন বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের জয়ের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিরোধী নেতারা। এদিকে ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের পরই দাবি উঠেছে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনর্বহাল ও সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সিএএ ও 370 অনুচ্ছেদ প্রত্যাহারের সঙ্গে জাতীয় সুরক্ষার বিষয়টি জড়িত, যা কৃষি আইনের ক্ষেত্রে ছিল না। 2019 সালে ক্ষমতায় এসে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে মোদী সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় এসে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও সমালোচিত হয় বিজেপি।
পবিত্র উমরা পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। কেবল 18 থেকে 50 বছর বয়সীরা পবিত্র উমরা পালন করতে পারবেন। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এমনটা জানিয়েছে গালফ নিউজ। সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনা ভাইরাসের 2 ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সৌদির উমরা ও হজ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ কমায় অক্টোবরে উমরাহ ও হজ পালনে কড়াকড়ি শিথিল করে সৌদি আরব। তবে মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে। টিকা কার্যক্রমের দিক থেকে এগিয়ে থাকা ইউরোপে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। এর ফলে মহাদেশটির বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে বিধিনিষেধ, নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে টিকা। এদিকে বিশ্বে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 7,461 জনের, আক্রান্ত হয়েছে 5,92,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 51,55,000-এর বেশি। মোট শনাক্ত হয়েছে 25,69,00,000। উত্তর আমেরিকার পরেই টিকা দেওয়ার হারে এগিয়ে আছে ইউরোপ। মহাদেশটির অনেক দেশের সরকার প্রধান টিকাকে করোনার মোকাবিলার চূড়ান্ত পথ হিসেবে ভেবে নিয়েছিলেন। তবে সংক্রমণ বাড়ায় আবারও বিভিন্ন দেশে জারি করা হচ্ছে বিধিনিষেধ ও বাধ্যতামূলক করা হচ্ছে টিকা গ্রহণ। কোনোভাবেই যেন স্বস্তি মিলছে না রাশিয়ায়। দৈনিক নতুন সর্বোচ্চ প্রাণহানিতে নাজেহাল হয়ে পড়ছে দেশটি। রাশিয়ায় একদিনে প্রাণ গেছে 1,254 জনের, টানা তৃতীয় দিনের মতো সর্বোচ্চ প্রাণহানি দেশটিতে। রাশিয়ায় 40%-রও কম মানুষ টিকার আওতায় এসেছে। এদিকে করোনার চতুর্থ ঢেউয়ে বিপর্যস্ত জার্মানিতে বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যু। গত এক সপ্তাহে দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। 33 ভাগ বেড়েছে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে 22% পর্যন্ত। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে আসন্ন বড়দিন উপলক্ষে বন্ধ ঘোষণা করা হয়েছে দোকানপাট। শুক্রবার থেকে 10 দিনের জন্য গোটা দেশে লকডাউন জারি করেছে অস্ট্রিয়া সরকার। এছাড়া 2022 সালে ফেব্রুয়ারি থেকে নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে টিকা। অস্ট্রিয়াতেও উদ্বেগজনক অবস্থায় রয়েছে মৃত্যু ও সংক্রমণের হার। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 33 ভাগ ও মৃত্যু বেড়েছে 63%। এছাড়া নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় হাসপাতালগুলোতে আইসিইউর ঘাটতি কমাতে ক্যান্সার ও হৃদরোগীদের চিকিৎসায় সময় পেছানো হয়েছে। বিশ্বে একদিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 1,332 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 1,11,000 রোগী। দেশটিতে শুক্রবার থেকে সকল প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। এদিকে করোনার উৎস সম্পর্কে পুরনো সিদ্ধান্তে ফিরেছে যুক্তরাষ্ট্রের গবেষকরা। প্রতিবেদন বলছে, ল্যাব থেকে নয় বরং চীনের উহানের বাজার থেকে ছড়িয়েছে এই ভাইরাস। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান ফুটবলে আজ জমজমাট লড়াইয়ের আভাস। 5 লিগেই রয়েছে বিগ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার চেলসি লড়বে লেস্টার সিটির বিপক্ষে। ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়াটফোর্ড। লিভারপুল আর্সেনাল বিগ ম্যাচ রাত 11:30টায়। রাত 10টায় মেসির পিএসজি খেলবে নর্থের বিপক্ষে। আন্তর্জাতিক বিরতি শেষ, শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই। ভক্তদের রোমাঞ্চিত করছে জায়ান্টদের মাঠে নামা। ইংল্যান্ডে সন্ধ্যায় শীর্ষে থাকা চেলসির বাধা লেস্টার সিটি। 11 রাউন্ড শেষে মাত্র একটি হার ব্লুজদের। ক্লান্তে জিয়াগ মাউন্টের দারুণ ফর্মে টেবিলের শীর্ষে দলটি। লেস্টারের বিপক্ষে নামার আগে চিন্তার নাম ইনফর্ম লুকাকু আর ভ্যারানাদের ইনজুরি। ছন্দে ফিরতে না পারলেও টেবিলে থাকা লেস্টার সিটিও ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে চাইবে। সময়টা একেবারে ভালো যাচ্ছে না সুপারস্টার রোনালদোর। দেশ অথবা ক্লাব কোনো দলেই ভালো করতে পারছেন না। রাত 9টায় অ্যাওয়ে ম্যাচ হলেও প্রতিপক্ষের অবস্থা স্বস্তি দিতে পারে সুলশায়ারের দলকে। যদিও কাভানি, লুকশো, পগবা, ভারানাদের ইনজুরিতে ছোট দলের বিপক্ষেও নির্বার থাকার উপায় নেই। 17 পয়েন্ট নিয়ে ম্যান ইউনাইটেড রয়েছে টেবিলের 6-এ। মধ্যরাতে লিভারপুল আর্সেনাল বিগ ম্যাচ। শুরুটা বাজেভাবে করলেও সময়ের সাথে দুর্দান্ত হয়েছে আর্সেনাল। শেষ 10 ম্যাচে হারেনি আর্তেতার দল। অন্যদিকে বিরতির আগে ওয়েস্ট হ্যামের কাছে হোঁচট খাওয়ার অভিজ্ঞতা আছে লিভারপুলের। তবে ঘরের মাঠে জয় দিয়ে শিরোপার রেসে ভালোভাবেই থাকতে চায় ক্লপের দল। টেবিলের 4-এ লিভারপুল, 5-এ আছে আর্সেনাল। ফ্রান্সে মাঠে নামছেন মেসি।
13 রাউন্ড শেষ হতে না হতেই শিরোপার অনেক কাছে পৌঁছে গেছে পিএসজি। টেবিলের 2-এ থাকা দলের থেকে 10 পয়েন্ট এগিয়ে। তাই তো মাঝসারির দল নতের বিপক্ষে সহজ জয়ের আশা করতেই পারে পচেত্তিনোর দল। ইতালিতে রাত 11টায় ইউভেন্টাস লড়বে লাৎসিওর বিপক্ষে। রোনালদোর চলে যাওয়া আর নতুন কোচের অধীনে মানিয়ে নিতে পারেননি ফুটবলাররা। লিগ টেবিলে রয়েছে 8 নম্বরে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে কাতালান ডার্বি দিয়ে বার্সেলোনার নতুন অধ্যায় শুরু করবেন জাভি হার্নান্দেজ। স্প্যানিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের উপস্থিতি জানান দিতে চান স্প্যানিশ এই কিংবদন্তি। টানা ব্যর্থতা আর ফর্মহীনতা কাটিয়ে দ্রুত ব্লু গ্রানাদের প্রস্তুত করতে চান সাবেক বার্সা তারকা। ন্যু ক্যাম্পে ম্যাচ শুরু রাত 2টায়। এ যেন ঘরের ছেলে ঘরে ফিরল। মেসির বিদায়ে লা লিগার জৌলুস যেমন কমেছে, তেমনি কমেছে দর্শক সংখ্যাও। এমন দুঃসময়ে 1998 সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অভিষেক হওয়া জাভি হার্নান্দেজকে ফিরিয়েছে বার্সেলোনা। তবে এবার মাঠ নয়, স্প্যানিশ এই কিংবদন্তিকে ডাগআউটে রেখে ব্যর্থতার ইতি টানার চেষ্টা। চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগায় রীতিমতো ধুঁকতে থাকা দলটির অবস্থান টেবিলের 9-এ। ইতিমধ্যেই নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে বার্সা সমর্থকরা। ক্যাম্প ন্যুতে কোচ জাভিকে দেখার অপেক্ষায় জড়ো হয়েছিল হাজারো সমর্থক। সবশেষ আলাভেসের বিপক্ষে মাত্র 37,000 দর্শক উপস্থিতি ছুটির দিনে গেল 1 দশকের সর্বনিম্ন। খেলোয়াড় জীবনের চেয়ে কোচ হয়ে বার্সার প্রতিনিধিত্ব করা বড় অর্জন। মাঠে আমাদের লড়াকু মানসিকতার অভাব থাকবে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা শতভাগ উজাড় করে দেব। আমাদের সাহায্য করার জন্য মাঠে আসুন, যেভাবে কোচ হিসেবে আমাকে বরণ করে নিয়েছিলেন। 6 নভেম্বর বার্সার দায়িত্ব নিলেও স্প্যানিয়লের বিপক্ষে কাতালান ডার্বিতে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কিংবদন্তি এই ফুটবলার। যদিও মেসিকে ছেড়ে দেয়া, গ্রিজম্যানকে ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে পাঠানো সহ একের পর এক চোট সমস্যা আর ফর্মহীনতা দুশ্চিন্তার কারণ। আমরা সব দিক থেকেই এই ম্যাচটার জন্য প্রস্তুতি নিয়েছি। স্প্যানিয়ল খুব ভালো দল। আপাতত দলে কোনো পরিবর্তন হচ্ছে না। দানি আলভেস যোগ দেবে। সমর্থকদের কাছে আবেদন, পাশে থাকুন। সবশেষ 15 ম্যাচে মাত্র 5 জয় বার্সেলোনার। জাভি কি পারবেন বার্সাকে সঠিক পথ দেখাতে? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।